এই রাজ্যে গণতন্ত্র নয়, এই রাজ্যে চলছে পিসিতন্ত্র, পিসির স্বৈরতন্ত্র। পিসির চিকিৎসার সঠিক ওষুধটা খুঁজে পেয়েছেন। আমি তো বলবো সবথেকে বড় কথা, আজকে আমি দাঁড়িয়ে এখানে এই যে উত্তরগুলো দিচ্ছি, আমি জানি না কালকে হয়তো আপনারাই খবর করবেন যে এই পোর্টালে নির্ভীক উত্তর দেওয়ার জন্য গ্রেফতার করা হলো আইনজীবী সাথী সেনাপতিকে। এটাও হতে পারে, মানে আমি অস্বাভাবিক কিছু বলছি না, কারণ রাজ্যের নাম যেহেতু পশ্চিমবঙ্গ। মানুষের মানসিকতা, মন, মানুষের চিন্তা কতটা নিচে নেমে গেলে তবে এই ধরনের কোনো মানুষের কেউ মৃত্যু কামনা করতে পারে। মানে আমরা তো বলি যে আমরা আমাদের অতি বড় শত্রুর মৃত্যু কামনা করি না। আমাদের একটাই লক্ষ্য, তৃণমূলকে উৎখাত করে পদ্মফুল ফোটানো। মানে পশ্চিমবঙ্গ যে পাঁকের মধ্যে আবদ্ধ রয়েছে, সেই পাঁক থেকে পশ্চিমবঙ্গকে উদ্ধার করা এবং সেই পাঁকে আমাদের পদ্মফুল ফোটানো। পদ্ম শিবিরের পক্ষ থেকে কি মুখ হতে চলেছেন শুভেন্দু অধিকারী? প্রথম যে ঘটনাটা গতকালকে যেটা হয়েছে, মানে প্রথম দিকে যখন এই ধরনের ঘটনাগুলো দেখতাম, শুনতাম, ভীষণ মানে অস্বস্তি হতো। মানে নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে, এই রাজ্যের মানুষ হিসেবে মনে হতো যে এ কী রে বাবা, এই ধরনের জিনিসপত্র মানে কেন ঘটছে। কিন্তু এখন যেটা বুঝেছি, মানে আমি না, এবং আমার সঙ্গে আমি নিশ্চিত যে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ একমত হবেন, যারা মোটামুটি একটু রাজ্যের হাল হকিত বোঝেন, কি চলছে না চলছে বোঝেন, তারা প্রত্যেকে আমার সঙ্গে একমত হবেন যে এই রাজ্যে গণতন্ত্র নয়, এই রাজ্যে চলছে পিসিতন্ত্র, পিসির স্বৈরতন্ত্র। মানে আপনি যদি এটাকে 1971-এর আগে রাজাকারের বাংলা বলেন, কোনো অসুবিধা নেই, মানে সেরকমই চলছে। আপনি এটাকে তালিবানের বাংলা বলতে পারেন, মানে তালিবান শাসিত বাংলা বলতে পারেন। মানে এখন যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলছে, এখানে গণতন্ত্র বলে তো কোনো কথা নেই। তার কারণ হচ্ছে এখানে মানে সবথেকে বড় যে বিষয়টা, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে স্তাবক, যারা চাটুকার, যারা ওনার আশপাশে সবসময় ঘুরঘুর করে কিছু পাওয়ার লোভে, এবং যাদেরকে আমরা এখন বুদ্ধিজীবী বলে দেখছি, বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে বুদ্ধিজীবী মুখ বলে সামনে আনেন, সেই সকল বুদ্ধিজীবীর এখন একটাই লক্ষ্য, পিসি আপনি কি ভালো, জয় পিসিমার জয় হোক, জয় হো পিসিমা, এই সমস্ত কিছু করে কিছু পাওয়ার তারা চেষ্টা করেন। কিন্তু যখনই কেউ প্রশ্ন তোলেন রাজা তোর কাপড় কোথায়, তখন তো তিনি স্বাভাবিক মেনে নিতে পারবেন না। এখন এই রজত শুভ্রবাবু যেটা করেছেন, মানে তিনি একজন শুধু, মানে কি বলবো, মানে তিনি যে একজন শুধু ডাক্তার তা নন, মানে ডাক্তারের কাজ আমরা জানি চিকিৎসা করা, মানে তিনি বোধহয় পিসির চিকিৎসার সঠিক ওষুধটা খুঁজে পেয়েছেন। আমি তো বলবো তার কারণ কেলগস বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর একটা প্রশ্ন তিনি করেছিলেন, মমতা ব্যানার্জি ইউ কিল্ড অভয়, আপনি অভয়ের সঙ্গে কী করলেন। তো এই একটা প্রশ্ন, সেই প্রশ্নে এতখানি তার মান সম্মান হানি হয়ে গেল, এতখানি তিনি রেগে গেলেন যে বাড়িতে আসার পর একটা মানুষকে দিনের পর দিন হেনস্থা করা। শুধুমাত্র পুলিশে কালকে মানে তুলিয়ে নিয়ে যাওয়া হয়েছে তা কিন্তু নয়, আমরা দেখছিলাম বিগত কয়েকদিন ধরে তিনি আসার পর লাগাতার পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল যেটা আছে বোধহয়, তো সেই মেডিকেল কাউন্সিল তরফ থেকে তাকে চিঠি দেওয়া হচ্ছিল কেন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে। এখন মজার বিষয় হলো, না তিনি এই রাজ্যের বাসিন্দা, মানে তিনি এই মুহূর্তে এই দেশের নাগরিক নন, তিনি নিজেই বলেছেন তিনি লন্ডনের বাসিন্দা, স্থায়ী ওখানকারই বাসিন্দা এখনও পর্যন্ত, এবং তিনি ওখানকারই মেডিকেল কাউন্সিলের মানে লাইসেন্সভুক্ত আর কি। কাজে এখানকার রাজ্য সরকার এবং এই রাজ্য মেডিকেল কাউন্সিল কারোর কোনো অধিকার নেই, কোনো এখতিয়ার নেই তাকে প্রশ্ন তোলার বা তাকে আটক করা বা হেনস্থা করার। কিন্তু রাজ্যটার নাম তো পশ্চিমবঙ্গ, আর মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে পিসি না বললে একটা গাছের পাতাও নড়ে না, পিসি না বললে এখানে দুষ্কৃতীদের শাস্তি হয় না। কাজেই পিসি যখন চেয়েছে তাকে তো হেনস্থা করা হবে। মানে আমি বুঝতে পারি না, মানে একজনের সঙ্গে একজনের দেখা করতে যাওয়া কি অপরাধ? মানে এই রাজ্যে আপনার স্বাধীনভাবে চলাফেরা করার কোনো অধিকার নেই, আপনার স্বাধীনভাবে ভোট দেওয়ার কোনো অধিকার নেই, আপনার প্রশ্ন করারও অধিকার নেই। আর সত্যিই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন বা অভয়ার বিষয়টা নিয়ে আমরা এখনও নির্ভয়া প্রসঙ্গ তুলি। কেন প্রসঙ্গ তুলি? দিল্লির নির্ভয়া কারণ, তার কারণ সেই ঘটনার ভয়াবহতাই এত বেশি ছিল। ঠিক তেমনি অভয়ার বিষয় তো, মানে তিনি যে কাণ্ড করেছেন, যে পাপ তিনি করছেন, তার জবাবদিহি তাকে এখানে দিতে হচ্ছে। আমরা প্রশ্ন তুলছি, রাজ্যের বাইরে মানুষ প্রশ্ন তুলছেন, দেশের বাইরেও প্রশ্ন তুলছেন, এবং আমি নিশ্চিত মানে তিনি 10 বছর, 15 বছর, 100 বছর পরেও তিনি যদি মারা যান তখনও মানুষ এগুলো মনে রাখবে, এবং আমি নিশ্চিত তাকে ঈশ্বরের কাছে জবাবদিহি করতে হবে। ক্ষমা তাকে করবেন না, কারণ তিনি যে পাপ করছেন পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে, এর ক্ষমা হয় না। আর আপনি চোর কুণালের কথা বলছিলেন বোধহয়, মানে কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা কাণ্ডের সবথেকে বড় বেনিফিশিয়ারি বলেছিল, তারপর আবার দেখা গেল তিনিই পিসির কোলে বসে দোল খাচ্ছেন, বা তিনিই হচ্ছে আপনার মানে ওখানকার ওদের মুখপাত্র হয়ে গেলেন, তিনিই বড় বড় দায়িত্ব পেয়ে গেলেন। তার কারণ একটাই, মানে ওই আর কি, মানে যারা স্তাবকতা করতে পারবে, যারা চাটুকারিতা করতে পারবে, তারা তৃণমূলে থাকবে। আপনি দেখুন না, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বয়স বেড়েছে, চুল পেকেছে, একটু রোগাও হয়েছেন আগের তুলনায়, মানে আমি কারো বডি শেমিং করছি, মানে ওনার অবয়ব হয়তো বয়সের সঙ্গে সঙ্গে একটু চেঞ্জ
হয়েছে, কিন্তু মানসিকতা বদলায়নি। 2011 সালে আপনি দেখুন ক্ষমতায় আসার পর অম্বিকেশ মহাপাত্র একটা কার্টুন এঁকেছিলেন, তিনি যাদবপুরের প্রফেসর ছিলেন কেমিস্ট্রির, তাকে গ্রেফতার করা হয়েছিল। তারপরে একটা তানিয়া ভরদ্বাজ বলে একজন আছেন, তিনি প্রেসিডেন্সির টিচার মানে প্রেসিডেন্সির স্টুডেন্ট ছিলেন, একটা প্রশ্ন করেছিলেন, তাকে মাওবাদী বলে দাগিয়ে দিয়েছিলেন। তারপরে একজন শিলভদ্র বা এরকম কেউ একজন ছিলেন, তিনি সারের দাম কেন বৃদ্ধি পাচ্ছে সেই নিয়ে প্রশ্ন করেছিলেন, তাকেও তিনি মাওবাদী বলে দাগিয়ে দিয়েছিলেন। তো শর্মিষ্ঠা পানলিকে তিনি গ্রেপ্তার করে আনলেন পুনে থেকে। তো এবং এই রজত শুভ্রবাবু মানে গত 15 বছরে মুখ্যমন্ত্রীর চরিত্র বদলায়নি মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে আপনি যদি প্রশ্ন করেন তাহলে আজ মানে আপনি যদি আজকে প্রশ্ন তোলেন তাহলে কাল আপনার ঠাঁই হতে পারে জেলে। সে আপনি যেখানকার বাসিন্দা, আপনি পুনে পড়াশুনো করছেন ডাজন্ট ম্যাটার, আপনি লন্ডনের বাসিন্দা ডাজন্ট ম্যাটার, আপনি পশ্চিমবঙ্গে আছেন কোনো যায় আসে না। সবথেকে বড় কথা, আজকে আমি দাঁড়িয়ে এখানে এই যে উত্তরগুলো দিচ্ছি, আমি জানি না কালকে হয়তো আপনারাই খবর করবেন যে এই পোর্টালে নির্ভীক উত্তর দেওয়ার জন্য গ্রেফতার করা হলো আইনজীবী সাথী সেনাপতিকে, এটাও হতে পারে। মানে আমি অস্বাভাবিক কিছু বলছি না, কারণ রাজ্যের নাম যেহেতু পশ্চিমবঙ্গ, এই ধরনের ঘটনা ঘটতে পারে। মানে এই পুলিশ মানে হাস্যকর লাগলে ভাবলে যে এই পুলিশ শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছিল, তারপর হাইকোর্টের থাপ্পড় খেয়ে তাকে মানে ডেরা থেকে মানে বের করতে বাধ্য হয়েছে। এই পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারে না, এই পুলিশ একটা খুন ধর্ষণে কিনারা করতে পারে না, এই পুলিশ মুর্শিদাবাদে 2 জন হিন্দু খুন হয়ে গেলেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস, এত হিন্দুদের বাড়ি লুটপাট হলো, কজন শাস্তি পেয়েছে? পায়নি। কিন্তু আবার এই পুলিশ কি আপনি দেখবেন যাদেরকে নাকি একসময় স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো, তারাই দেখবেন হচ্ছে আপনার পুনে থেকে তুলে নিয়ে চলে আসবে। একজন সাধারণ মানুষ যিনি একজন শিক্ষক, মানে শিক্ষককে তিনি হেনস্থা করতে পারে এই পুলিশ, আবার একজন ডাক্তারকেও তিনি মানে পুলিশ হচ্ছে রাতারাতি গ্রেফতার করে নিতে পারে। এবারে কুণালের প্রসঙ্গে আসি, একে খুব একটা মানে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। তার কারণ ওনার বাবা বোধহয় খুব শিক্ষিত ছিলেন, উনি খুব বেশি দূর পড়াশুনো করেনি, নিজেই বলেছেন মুখে পালিয়ে টালিয়ে গিয়েছিলেন। আর এই কাটমানির হিসেব করতে করতে মানে এত কোটি টাকা যদি আসে তার 20% কত হয়, তার 2% কত হয়, কত পার্সেন্ট কালীঘাটে যাবে, কত পার্সেন্ট আমার কাছে থাকবে, এই হিসেব করতে করতে উনি পড়াশুনো করবেন না বা একটু স্বাভাবিক জিনিসপত্রগুলো থেকে উনি দূরে সরে যাবেন, সেটা স্বাভাবিক। মানে এটা শুধু উনি বলে না, তৃণমূলের সবাই তাই। মানে তৃণমূল মানেই অশিক্ষিত, মানে তৃণমূলে শিক্ষিত লোকজন তারা মেধার চর্চা করে না, পড়াশুনো চর্চা করে না। তো বিষয়টা যেটা হচ্ছে, এটা করতে করতে উনি বোধহয় ওই ডাক্তারের ডিগ্রিগুলো খুব একটা বুঝতে পারেননি। মানে ওই টিএমসি মানে তেল মুড়ি চপ মানে এরকমভাবে উনি বোধহয় ডিগ্রিগুলো ভেবেছেন, বিদেশের যে ডিগ্রিগুলো হয় সেটা না জানা স্বাভাবিক ওনার পক্ষে। আমি ওনাকে দোষ দিচ্ছি না, মানে উনি মানুষের ডাক্তার না গরুর ডাক্তার না ভেটেরিনারি ডক্টর, এটা কুণাল ঘোষ বুঝতে পারবে না, সেটা খুব স্বাভাবিক। কিন্তু কুণাল ঘোষ যেটা বুঝতে পারছে না সেটা হচ্ছে মানুষ হোক গরু হোক, মানে যারা ভেটেরিনারি হন তারা গরুর চিকিৎসা করতে পারেন, পাখির চিকিৎসা করেন, মাছ বা আপনার কুকুর ছাগল বেড়াল, মানে এদের প্রত্যেকেই ভার্টিব্রেট প্রাণী, মানে মেরুদণ্ড আছে। এখন তৃণমূল বুঝতে পারছে না, তার কারণ তৃণমূলে তো মেরুদণ্ডটাই নেই। মানে মানুষ বলুন, পশু পাখি মাছ, এদের প্রত্যেকে মেরুদণ্ড আছে, তৃণমূলের সেটাও নেই। কাজে কুণালবাবুকে আমি খুব একটা দোষ দিচ্ছি না। হঠাৎ করে কুণাল ঘোষ কেন হঠাৎ দিলীপ ঘোষের প্রতি সদয় হলেন সেটাও তো প্রশ্ন উঠছে, কারণ তিনি বলছেন দিলীপ ঘোষের জুতো পালিশ করার যোগ্যতাও নাকি সুকান্ত মজুমদারের নেই। কি বলবেন? দেখুন, আমি কুণাল ঘোষ ব্যক্তির একটা মানে বিষয় বুঝি না, তার কারণ ওনার তো দলে বিশেষ সাংগঠনিক কাজকর্ম নেই। ওনাকে নাকি বোধহয় নন্দীগ্রামের কি অবজারভার করা হয়েছিল, তো বিশেষ কোনো দিন গেছেন বলে আমার মনে হয় না। তো বিষয়টা যেটা হচ্ছে, ওনার একটাই কাজই, আমরা বিভিন্ন মিম দেখি না যে ঘুম থেকে উঠলাম, সারাদিন বিজেপিকে গালাগালি দিলাম, খেলাম, চুরির হিসেব করলাম, ঘুমিয়ে গেলাম। তো এটাই ওনার কাজ। ওনার সকালবেলা ঘুম থেকে উঠলাম, কয়েকটা রিয়াকশন দিয়ে দিলাম, ভুলভাল কথা বলে দিলাম, তারপর চুরির হিসেব করলাম, কত কি কাটমানি এলো, তারপর আমি ঘুমিয়ে গেলাম। কাজে ওনার বক্তব্যে খুব একটা মানে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আমি আগেও যেটা বলছিলাম, আর বিষয়টা যেটা হচ্ছে মানে বিজেপিকে নিয়ে আপনাদের ভাবতে হবে না, মানে আপনারা তৃণমূলকে নিয়ে ভাবুন, কারণ তৃণমূলে মুষল পর্ব চলছে। আগে আপনারা ঠিক করুন মানে পিসি না ভাইপো, কার হাতে ব্যাটন যাবে, নাকি ফিরহাদ আকিব কার হাতে ব্যাটন যাবে, আপনি কতটা লাভবান হবেন সেখান থেকে। আমি তো খুব ক্ষুদ্র একটা মানুষ, মানে কুণালবাবু, যদি আমার কথা আপনার পর্যন্ত মানে আপনার কাছে যদি পৌঁছয়, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করছি, মানে বিজেপিকে নিয়ে না ভেবে আপনি একটু নিজেকে নিয়ে ভাবুন না, বা নিজের দলটা নিয়ে ভাবুন। এই তো আজকেই বোধহয় বীরভূমের লাভপুরে গতকাল রাত থেকে এত বোমাবাজি হচ্ছে, এত মারপিট হচ্ছে, 2 জন তৃণমূল কর্মী আপনাদের মারা গেছে। তাই এই যে যারা আপনাদের চুরি চামারি করে দলটাকে টিকিয়ে রেখেছে, যারা আপনাদের ভোটটা লুট করে, যারা আপনাদের কালীঘাটে কাটমারিটা পৌঁছে দেয়, এখন তারা যদি নিজেদের মধ্যে মারপিট করে এরকমভাবে খুনোখুনি হয়ে যায়, কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো। মানে এরকমভাবে তাহলে লুটটা করবে কে, চুরিটা করবে কে? মানে যে কটা দিন আছেন, মানে সেই পেটের ভাতটা জোগাড় করতে গেলে তো চুরিটা করতে হবে, কারণ আর তো কিছু বিদ্যে নেই চুরি বিদ্যে ছাড়া। তো সেই চুরি বিদ্যে চালিয়ে যেতে গেলে তো সেটা করতে হবে। কাজে নিজের দল নিয়ে ভাবুন, কি করে দলে টিকবেন, আপনাদের দলটা কি করে, আর কতদিনই বা মেয়াদ আছে বলুন। মানে এরকম ভুলভাল না বকে চাইলে আপনি মানে কাশী বৃন্দাবনের টিকিটও কেটে রাখতে পারেন, কারণ যে পাপ আপনারা করছেন সেই পাপক্ষয় করার
জন্য সেটাও আমার মনে হয় না যথেষ্ট হবে সেখানে গেলে। আর আপনি একটা কাজ করুন, মানে তৃণমূলের দলটা সমস্যা হচ্ছে ওদের বাড়িতে বোধহয় কারোর কোনো আয়না নেই, মানে আপনার একটু আয়না দেখা শুরু করুন, মানে সকালবেলা ঘুম থেকে উঠুন, একটু শেভ করার দরকার হলেও না হয় একটু আয়নাটা দেখুন, একটু আত্মোপলব্ধি করুন, একটু মানে কি বলবো আর কি আত্মবিশ্লেষণ করুন আপনারা। তার কারণ হচ্ছে নিজেকে প্রশ্ন করুন না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলেছিলাম সারদার সবথেকে বড় বেনিফিশিয়ারি, আমি কি করে তার কোলে বসে আছি, মানে তার কোলে বসে মানে কি করে আমি সেই রাজ্যে মানে সেই সরকারের হয়ে কথা বলছি, সেই তৃণমূলের হয়ে আমি গুণগান করছি। আমার কি একটু গায়ে লাগে না? আমার কি একটু গায়ে মানুষের চামড়া নেই? আমার কি একটু বিবেকে বাঁধে না? নিজেকেই প্রশ্ন করুন, নিজের দলের মানুষদেরকে প্রশ্ন করুন, যারা দিনের পর দিন রাজ্যে মা বোনেদের অপমান অত্যাচার সহ্য করে কেবলমাত্র কাটমানির জন্য তৃণমূল দলটা করছে, তাদেরকে একটু প্রশ্ন করুন না। মানে আমাদের নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমরা একটা সর্বভারতীয় দল, আমাদের একটা রেজিমেন্টেড পার্টি বিজেপি, আমাদের একটা নিয়ম শৃঙ্খলা আছে, বিজেপি সেই মতন করে কাজ করে। আর আমাদের দলে মানে আমি যদি মানে কাউকে আমার সিনিয়র মনে করি, মানে আমাদের দল বিজেপি শ্রদ্ধা করতে শেখায় সিনিয়রদেরকে। এখন আমি যদি কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করি বা কারোর জুতোয় যদি কোনো নোংরা লেগে থাকে আমি যদি পরিষ্কার করে দিই, আমি তো নিজেকে ভাগ্যবান মনে করব। মানে কে কী করে আমি জানি না, কিন্তু আমাদের দল শ্রদ্ধা করতে শেখায়, আমাদের দলে কোনো লজ্জা নেই, কোনো সমস্যা নেই। মানে আপনি যদি আরএসএস সম্পর্কে জানেন তাহলেও জানবেন সেখানেও সিনিয়রদের সেবা করা হয় রীতিমতন। যারা বয়স্ক হয়ে যান স্বয়ংসেবক বা বয়স্কদের কর্মী, তাদেরকে বাকিরা সেবা করে, সেবা যত্ন করে রীতিমতন, নার্সিং যেটাকে বলে আর কি, সেটা করে। তো এটাই আমার দলের সংস্কৃতি, এটাই শেখানো হয়। আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না, কারণ আপনি তার বিন্দু বিসর্গ জানেন না, আপনি শুধু জানেন চুরি করতে, তাই সেটাই করুন। বিজেপিকে নিয়ে ভাবার অনেক লোক রয়েছে, বাংলার মানুষ বিজেপিকে নিয়ে ভাবছে, তার উত্তরটা আপনি 26-এই পেয়ে যাবেন। মহেশতলায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে ছিল শুভেন্দু অধিকারীকে, সুকান্তবাবুকেও দেখা গেল পাথর জুতো ইত্যাদি ছোড়া হলো। তৃণমূল আসলে ঠিক কী চাইছে, এই সমস্ত করে কি দেখাতে চাইছে? দেখুন, তৃণমূল কি দেখাতে চাইছে এটা আমার কাছে বড় প্রশ্ন নয়, আমার কাছে বড় প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে এই রাজ্যের আইন শৃঙ্খলার কি পরিস্থিতি। কারণ এটা যে আপনি ট্রেন্ড দেখছেন, এই গো ব্যাগ, জুতো দেখানো, লাঠি ফাঠি নিয়ে তেড়ে আসা বা মারধর করতে আসা, দিলীপ দা যখন সভাপতি ছিলেন তাঁরও গাড়ি একাধিকবার ভাঙচুর হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রী মানে তখন তিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন, জেপি নাড্ডা শ্রীরাকোল বলে একটি জায়গায় দক্ষিণ 24 পরগনায় গেছিলেন, সেখানেও তাকে এরকমভাবেই তার উপর হামলা করা হয়। এছাড়াও একাধিকবার আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা নেত্রীদের উপর হামলা চলছে। এখন সুকান্ত মজুমদার তো শুধুমাত্র কোনো একটা দলের মানে তিনি রাজ্য সভাপতি বা তিনি একজন বিজেপি নেতা তার নয়, তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার একটা প্রোটোকল থাকে, প্রত্যেকটা মন্ত্রী যারা থাকেন তাদের একটা প্রোটোকল থাকে, একটা নির্দিষ্ট সুরক্ষা বলয়ের মধ্যে থাকেন তারা। এবং প্রতিটি যে রাজ্যে তিনি যান, যদি পশ্চিমবঙ্গের কোথাও তিনি যান, তাহলে সেখানকার পুলিশ প্রশাসনের কাছে আগাম সেই তথ্য থাকে। এবার প্রশ্ন যেটা হচ্ছে, যেখানে মন্ত্রী যাচ্ছেন সেখানে কি করে এতজন মানুষ জড়ো হয়ে তেড়ে আসছেন, হামলা করছেন, বাঁশ লাঠি কাঠ নিয়ে জুতো ছুটছেন। এবারে জুতো ছুটছেন, কালকে তাদের কাছে বিস্ফোরক বোমা থাকতে পারে, কালকে তাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র থাকতে পারে। তাহলে ভাবুন, যে রাজ্যে একজন সুরক্ষা বলয়ের মধ্যে থাকা, প্রোটোকলের মধ্যে থাকা ব্যক্তির ন্যূনতম সুরক্ষা নেই, সেই রাজ্যে মানুষের কী অবস্থা। মানে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আইন শৃঙ্খলাটা কোন জায়গায় গেছে? মানে পুলিশের কাছে কি খবর থাকে না যে এখানে এতজন লোক, 10 জন লোক জড়ো হতে পারে, জমায়েত করতে পারে? মানে পুলিশ যদি পুনা থেকে একটা ভিডিও কেউ করেছে, শর্মিষ্ঠা পানলি, তার একটা ভিডিওর প্রেক্ষিতে একটা এফআইআর হয়েছে খিদিরপুরে, তাকে খুঁজে নিয়ে চলে আসতে পারে, তাহলে আমার না কত বড় ব্যর্থতা এটা পুলিশের। আপনারা ভেবে দেখুন একবার। আমি সাধারণ মানুষকে প্রশ্ন করছি, আজ তাহলে আমাদের কি অবস্থা, আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি? মানে আজ আমি বাড়ি থেকে বেরোচ্ছি, ফিরবো কিনা তার নিশ্চয়তা নেই, মানে বাংলার মা বোনদের কোনো নিশ্চয়তা নেই, তারা বাড়ি থেকে বেরোচ্ছেন। সকালবেলা কিছুদিন আগে খবর দেখছিলাম, একটা 4-5-এর মেয়ে বোধহয় সকালবেলা বা স্কুলে গেছে, পড়তে গেছে, পরের দিনকে তার মানে অর্ধনগ্ন দেহ উদ্ধার হচ্ছে পাটের ক্ষেত থেকে বা সর্ষের ক্ষেত থেকে। এই তো অবস্থা পশ্চিমবঙ্গে, আমার জায়গার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তো কারোর কোনো নিশ্চয়তা নেই, মানে মন্ত্রী তো নেই, সাধারণ মানুষের তো নেই। আমার তো মাঝে মাঝে মনে হয় এই ঘটনাগুলো দেখে, মানে যেটা আপনি প্রশ্ন করছিলেন, আমার তো মাঝে মাঝে মনে হয় যে পুলিশই বোধহয় মানে তৃণমূলের দালালদের সাথে যোগাযোগ রেখে চলে। পুলিশ বোধহয় যখনই দেখতে পায়, ও আচ্ছা এই জায়গায় সুকান্ত মজুমদার এই সময় আসছে, একটা ফোন চলে গেল তৃণমূলের দাদাদের কাছে, দাদা সুকান্তবাবু আসছে, একটু দেখে নেবেন। মানে যে পুলিশকে আমরা দেখেছি অনুব্রতর পায়ের তলায় বসে থাকতে, অনুব্রত জুতো সাফ করে দিতে, সেই পুলিশের কাছে আমরা কি আশা রাখবো? মানে তারা যে তৃণমূলের দালালের মতো কাজ করবে, এটাই স্বাভাবিক। মানে এই রাজ্যে প্রশাসন এবং মানে তৃণমূল, মানে পুলিশ এবং তৃণমূল এক হয়ে গেছে। মানে তফাৎ হচ্ছে একজনের গায়ে খাকি উর্দি আছে, একজনের গায়ে নেই। মানে পুলিশ উর্দি পরে তৃণমূলের ক্যাডারের কাজ করছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ছবি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে, যে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন, শরীর অনেক বেশি ভেঙে গেছে এবং রোগক্লিষ্ট মুখ চোখ। সেখানে দাঁড়িয়ে সেই ছবি নিয়ে যেভাবে তৃণমূল নোংরামি করছে, যেভাবে বিভিন্ন জঘন্যভাবে আক্রমণ করা হচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা কি বলতে চান এই বিষয়ে?
দেখুন আমি এই মুহূর্তে একটা কথা বলতে চাই, মানে যতটা আমাদের কাছে খবর আছে অভিজিৎবাবু এই মুহূর্তে স্টেবল আছেন। কাজেই 1-2 দিন আগে মানে দেখছিলাম যে কেউ তার ভুয়ো মৃত্যুর খবর রটিয়ে খবর টবরও করে দিয়েছিল বা এরকম লোকজন লেখালেখি শুরু করে দিয়েছিল। আমি বলবো তাদেরকে হাত জোর করে অনুরোধ করবো এই ধরনের কাজ আপনারা করবেন না। এবং আমি যখনই দেখছি যে কোনো না কোনো মানে সোশ্যাল মিডিয়া বা কোনো মিডিয়ায় যদি তার শারীরিক সম্পর্কে মানে শারীরিক অবস্থা সম্পর্কে খবর হচ্ছে এবং সেখানে কমেন্টগুলো এত বাজে লাগছে দেখে, মানে মানুষের মানসিকতা, মন, মানুষের চিন্তা কতটা নিচে নেমে গেলে তবে এই ধরনের কোনো মানুষের কেউ মৃত্যু কামনা করতে পারে। মানে আমরা তো বলি যে আমরা আমাদের অতি বড় শত্রুর মৃত্যু কামনা করি না, মানে এই সৌজন্য বোধটা যেটা আমরা বলি সেটাই রাজ্য থেকে চলে গেছে। তার কারণ মানে এই ধরনের যারা কমেন্ট করছিল তৃণমূলের 2 টাকার আইটি সেলের লোকজন। তার কারণ হচ্ছে এই রাজ্যে চাকরি নেই, এই রাজ্যে কর্মসংস্থান নেই, ব্যবসা নেই, মানুষকে তো কিছু করতে হবে। যারা তৃণমূলের দালালিটা করে, যারা তৃণমূলটা করছে এই ধরনের একদম ছোট ছোট স্তরে যারা একদম তৃণমূলের কাজটা করছে, এখন তাদেরকে তো কিছু কাজ দিতে হবে। তাদের কাজ এই রকমই, মানে এটাও তাদের একটা কাজের মধ্যেই পড়ে যে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট করে আসা। একটা কথা মনে রাখবেন, কেউ কিন্তু আমরা অমরত্বের বর নিয়ে আসিনি পৃথিবীতে। আপনার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও অমরত্বের বর নিয়ে আসেনি। আপনি যারা কমেন্ট করছি, যারা আছে, কেউ অমরত্বের বর নিয়ে আসেনি। যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ অসুস্থ হতে পারে, তার সঙ্গে যা খুশি হতে পারে, মানে তার শারীরিক কোনো ঘটনা ঘটতে পারে, তিনি দুর্ঘটনা আক্রান্ত হতে পারেন, কিছু হতে পারে। আমরা মানে যুধিষ্ঠিকেরা প্রশ্ন করা হয়েছিল যে সবথেকে বড় বিস্ময় কি পৃথিবীর মধ্যে, মানে আপনার কাছে সবথেকে বড় বিস্ময় কোনটা? তিনি উত্তর দিয়েছিলেন আমার কাছে সবথেকে বড় বিস্ময় হলো আমি বেঁচে আছি এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে বেঁচে আছি, এটাই সবথেকে বড় বিস্ময়। কাল পরের মুহূর্তে যা খুশি হয়ে যেতে পারে। কাজেই মানে আর এই যে সংস্কৃতি, মানে এই অসৌজন্যতার যে সংস্কৃতিটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই আমদানি। তাহলে যিনি বলতে পারেন যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, জেলের ভাত খাওয়াবো, নাড্ডা ফাড্ডা চাড্ডা বাড্ডা, অমিত শাহকে বোধহয় কিছু একটা ওই মোটা ভাই বা এরকম কিছু একটা মানে অসম্মানজনক কথাবার্তা যিনি বলতে পারেন, সবসময় যিনি এই ধরনের কাজ করে থাকেন, তার থেকেই তো শিখছে এরা। কিন্তু একটা কথা আমি বলতে চাই, মানুষ বেঁচে থাকুক না থাকুক, মানে যিনি ব্যক্তিত্ব আছেন তার কাজটা কিন্তু সারা জীবন মানুষ মনে রেখে দেয়। মানে আজকে অভিজিৎবাবু যে কাজটা করেছিলেন বিচারপতি থাকা অবস্থায়, তিনি যেভাবে তৃণমূলের দুর্নীতির মুখোশ খুলে দিয়েছিলেন, যেভাবে তিনি মানে খড়কুটো মানে একদম ডুবে যেতে বসা যুব সমাজকে তিনি মানে খড়কুটো আগলে মানে বাঁচতে শিখিয়েছিলেন, সেই আশা জাগিয়েছিলেন যে হ্যাঁ আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকা উচিত এবং আইনে আস্থা রাখা উচিত। তিনি আইন প্রক্রিয়ার ব্যবস্থার উপরে যে ভরসা ফিরিয়ে এনেছিলেন সেটা কিন্তু মানুষ 100 বছর পরে মনে রাখবে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও মানুষ 100 বছর মনে রাখবে হিটলারের মতো করে। ভবানীপুরে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, যেখানে 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচন দুটিতেই 70 নম্বর ওয়ার্ডে বড় ব্যবধানে তৃণমূল কিন্তু বিজেপির থেকে পিছিয়ে ছিল। এবারে সেই পিছিয়ে থাকা ওয়ার্ড থেকেই দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিলির কাজ শুরু হলো। কিভাবে দেখছেন বিষয়টা? প্রথম কথা, এটাকে আমি প্রসাদ মহাপ্রসাদ কিছুই বলে মনে করি না। এটাকে যদি আমি উৎকোচ বা ভেট বলি তাহলে হতে পারে। তার কারণ হচ্ছে যে মানে এই আপনি কোনো একটা পাড়ার মধ্যে এখানে যদি আমি একটা এরকম তেরপল বিছিয়ে দিয়ে আমি গজা প্যাড়া তৈরি করে এই পাড়ার সমস্ত লোকজনদেরকে বিলি করে দিই, সেটা কোন অংশে প্রসাদ সেটা বলা যায় না। এখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সঙ্গে মানে দ্বিচারিতা করছেন। যেরকম সেন্ট্রালের বিভিন্ন প্রকল্পকে স্টিকার মেরে তিনি চালিয়ে দিয়েছেন, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে মিথ্যাচারিতা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই দ্বিচারিতা তো কোনো কারণ ছিল না, মানুষের ভাবাবেগ নিয়ে খেলার তো কোনো কারণ ছিল না। মানে এরকমভাবে তিনি শুধু হিন্দুদের অপমান করছেন তাই না, তিনি হিন্দু ধর্মকেও অপমান করছেন। আর এই 70 নম্বর ওয়ার্ডে পিছিয়ে ছিল গত বছর লোকসভা ইলেকশন বলুন বা তার আগে। এরপরে প্রথম কথা তিনি তো 21 সালে হেরে গিয়েছিলেন নন্দীগ্রামে, তারপরে পালিয়ে এসে দ্বিতীয়বার তিনি দাঁড়িয়েছিলেন ভবানীপুর থেকে। তো মানে গতবারে একটা ওয়ার্ডে হেরেছিলেন বা একটা ওয়ার্ডে পিছিয়েছিলেন, এবার সবকটা ওয়ার্ডে পিছিয়ে থাকবে। তার কারণ তৃণমূলের ওই মুষল পর্ব শুরু হয়ে গেছে। উল্টো পায়ে হেঁটে যেরকমভাবে এসছিলেন, যে হিন্দু ভোট তিনি ফেরার আশা করছেন বা তিনি যে ছদ্ম মানে হিন্দু ধর্মের শ্রদ্ধা দেখানোর একটা বিষয়ের চেষ্টা করছেন, সেটা কিন্তু মানুষ আর মানে মেনে নিচ্ছে না, মানুষ বুঝতে পারছে। তার কারণ একটা কথা আছে, আপনি একজন মানুষকে একবার বোকা বানাতে পারবেন, আপনি অনেকজন মানুষকে একবার বোকা বানাতে পারবেন, কিন্তু আপনি অনেকগুলো মানুষকে অনেকবার বোকা বানাতে পারবেন না। তো দুবার উনি বোকা বানিয়েছেন, আর বাংলার মানুষের সুযোগ দেবে না। তার কারণ আরও একটা ছোট্ট কথা বলে রাখি, মানে এই যে নাটক চলে না, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ আর মুখোশ আলাদা, মানে দুটো সম্পূর্ণ আলাদা। এটা যারা বিশ্বাস করবে তারা আবারও ভুল করবে, আবারও ঠকবে। তার কারণ একদিকে তিনি ওইরকম রাস্তার ওপরে হালাল খাবার যারা বিক্রি করে তাদের দিয়ে তিনি মানে প্যাড়া গজা বানিয়ে বাড়ি বাড়ি বিলি করাচ্ছেন, অপরদিকে মালদার কালিয়াচকের জালালপুরে 627 বছরের রথ যাত্রা তিনি বন্ধ করে দিচ্ছেন। যখন পুলিশের কাছে মানে অনুমতির জন্য যাওয়া হয়েছে, পুলিশ মানে অনুমতি দেয়নি। তার কারণও বলছে না। রথযাত্রা কর্তৃপক্ষ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্ধু জানিয়েছিলেন যে দেখুন এই
রথযাত্রার উল্লেখ বেনি মাধবের পঞ্জিকাতে পর্যন্ত থাকে। এই রথযাত্রা পশ্চিমবঙ্গে তখনও মানে বাংলায় তখনও অবিভক্ত বঙ্গে তখনও তুর্কি আক্রমণ হয়নি, তখনও হচ্ছে বাবর বা আকবর তখন শাসন করেনি, তখন সেই অবস্থা থেকে চলে আসছে এতদিন 627 বছর। বাবর যাকে বন্ধ করতে পারেনি, যে পুজো মুসলিম ইনভেশন, যে পুজো বন্ধ রথযাত্রা বন্ধ করতে পারেনি, আকবর যাকে বন্ধ করেনি তাকে বন্ধ করছে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। কাজেই হিন্দু ভোট নেওয়ার জন্য এই যে নাটক, বাংলার মানুষ কিন্তু বুঝতে পারছে। তার কারণ একটা দীঘাতে, আর সব থেকে বড় কথা দীঘাতে তো ওরা মন্দির বলে মনেই করে না, ওটা তো কালচারাল সেন্টার বলেছে ওরা। কাজেই দীঘা কালচারাল সেন্টার করে বাঙালি হিন্দুর ধর্মীয় ভাবাবেগকে উনি যে আঘাত করছে তার উত্তর উনি 26-এই পাবেন। একটা শেষ প্রশ্ন করব যে 26-এর ভোটে কি বিজেপির মানে পক্ষ থেকে, পদ্ম শিবিরের পক্ষ থেকে কি মুখ হতে চলেছেন শুভেন্দু অধিকারী? সেটাই কি আপনাদের মানে প্ল্যান? কি মানে আপনাদের কাছে কি খবর আছে এই বিষয়ে? দেখুন, আমার কাছে এই মুহূর্তে এটা নিয়ে সত্যি কোনো খবর নেই। নির্বাচন দেরি আছে খানিকটা এখনও, এবং সবথেকে বড় কথা আমাদের একটাই লক্ষ্য, মানে আমাদের দলে একটা কথা আছে, সেটা হচ্ছে প্রতিটি ব্যক্তির জন্য কাজ, প্রতিটি কাজের জন্য ব্যক্তি। এই কথাটা আমাদের ভীষণভাবে মানে প্রচলিত আমাদের দলে। তো আমাদের প্রতিটা কার্যকর্তার জন্য, প্রতিটা নেতা নেতৃত্বের জন্য কাজ ভাগ করা আছে। তারা সেই কাজেই এগিয়ে চলেছেন। তারা প্রত্যেকটা জেলায় আপনি দেখবেন সব জায়গায় আমরা ছোটাছুটি করছি, সংগঠন তৈরি হচ্ছে, মানুষকে চাঙা করার কাজ চলছে। আমাদের একটাই লক্ষ্য, এই রাজ্যকে তৃণমূলের অভিশাপ মুক্ত করা, এই রাজ্য থেকে তৃণমূলের দুরাচার স্বৈরাচার যে চলছে সেটাকে মুক্ত করা। আমাদের একটাই লক্ষ্য, তৃণমূলকে উৎখাত করে পদ্ম ফুল ফোটানো, মানে পশ্চিমবঙ্গ যে পাঁকের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে সেই পাঁক থেকে পশ্চিমবঙ্গকে উদ্ধার করা এবং সেই পাঁকে আমাদের পদ্ম ফুল ফোটানো, সেই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি। এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। তারপর তো বাকি সমস্ত কিছু আসে। যখন আমাদের দল এখানে ক্ষমতায় আসে তখন আমরা বাকিগুলো চিন্তা করি, কিন্তু এখন আমাদের প্রত্যেকে একটাই ডিরেকশনে কাজ করছে, সেটা হচ্ছে তৃণমূলকে রাজ্য থেকে সরানো। সেটাই আমাদের মূল লক্ষ্য।